বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সুধীবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমার দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রথমেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি গত 5 বছর যাবৎ এই দেশে আছি। 5 বছর পরে আজকে আমার সুযোগ হয়েছে এই দেশে বাংলাদেশি কমিউনিটির যারা সুধীবৃন্দ আছেন তাদের সাথে সাক্ষাতের। সেজন্য যুক্তরাজ্য বিএনপির সাথে কে যেরকম ধন্যবাদ জানাই, একই সাথে যে সকল সুধীবৃন্দ আজকে এসেছেন কষ্ট করে এখানে এই অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে, তাদের সকলকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সুধীবৃন্দ, আজকে আপনারা সমাজে যে যে জায়গায় অবস্থান করছেন, আপনাদের এই অবস্থান প্রমাণ করে দেয় যে আপনাদের দীর্ঘ মেধা, পরিশ্রম এবং সততা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। সুধীবৃন্দ, আপনাদের সামগ্রিকভাবে বা ব্যক্তিগতভাবে আপনাদের যে চিন্তা, আপনাদের যে চেতনা, আপনাদের যে ভাবনা, তা যেভাবে এই দেশের বাংলাদেশি কমিউনিটিকে প্রভাবিত করে অথবা দিক নির্দেশনা দেয় অথবা নতুন করে কিছু বুঝতে বা জানতে বা ভাবতে উৎসাহিত করে, ঠিক একইভাবে শুধু এই দেশের কমিউনিটি নয়, বরং আমি মনে করি সমগ্র বাংলাদেশ বলেন, সমগ্র বাংলাদেশি জাতিকে বলেন, একইভাবে আপনাদের চিন্তা, চেতনা, ভাবনা সকল কিছু দেশকে, জাতিকে একটি দিক নির্দেশনা দেয় বা নতুন করে ভাবতে, চিন্তা করতে শেখায়। এবং তাই আমি মনে করি যে আপনাদের দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, দীর্ঘ জীবনের যে পরিশ্রম, দীর্ঘ জীবনের যে সততা, তা দিয়ে আপনারা কোনো জিনিসকে ইমোশনালি বিচার না করে, বরঞ্চ আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনারা যুক্তি দিয়ে এবং সত্যের কোষ্ঠী পাথরে যাচাই করে বিচার করেন, এটিই আমি মনে করি। সুধীবৃন্দ, আজকে এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি অনেক গুণী ব্যক্তির কাছ থেকে। কেউ বলেছেন দেশের অর্থনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং সমাজনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের রাজনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের আইন শৃঙ্খলা নিয়ে। কেউ তাদের অনুভূতির কথা বলেছেন, কিভাবে দেশকে তারা ভালোবাসেন, কিভাবে দেশের জন্য তারা চিন্তা করেন। সুধীবৃন্দ, একটি জিনিস আমি এখানে আমাদের মঞ্চে উপবিষ্ট যে সকল অতিথি আছেন আজকে, তাদের মধ্যে হাসনাত সাহেব একটি কথা বলে গিয়েছেন ওনার বক্তব্যে, যে ইতিহাস ইতিহাসের মতনই চলবে, ইতিহাসকে ইতিহাস দিয়েই বিচার করতে হবে। আজকে আমি আপনাদের সাথে, আপনাদের সামনে সেই জন্য ইতিহাসের কিছু বিষয় তুলে ধরতে চাই। সুধীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, স্বাভাবিকভাবে রাজনীতির সাথে ইতিহাসের একটি সম্পর্ক আছে। এবং এক বক্তা এখানে বলে গেছেন যে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু সিদ্ধান্ত, অনেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। আমরা যদি অতীতের সঠিক ইতিহাসটা জানতে পারি, তাহলে ভবিষ্যতে সঠিক এবং বেঠিক
এটির বিচার আমরা করতে পারব। কারো উপরে দোষারোপ নয়, বরঞ্চ যুক্তির খাতিরে, তর্কের খাতিরে, কোনো ইমোশন দিয়ে নয়, যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে, বুঝতে হবে, এবং শুধু জানলে এবং বুঝলে নিজেরা চলবে না, সমগ্র জাতিকে এটি জানাতে হবে। সুধীবৃন্দ, আমরা আজকে আমাদের স্বাধীনতার ৪৩ বছর পার করছি। ৪৩ বছরে আমাদের দেশে একটি রাজনৈতিক গোষ্ঠী একটি অযথা বিতর্কের সৃষ্টি করে। আমি মনে করি আমাদের বিশাল যে জনগোষ্ঠী আছে, কিছু কিছু মানুষ আছেন যারা সেই বিতর্কে বিভ্রান্ত হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে এবং আপনাদের সামনে সহ তাদের সকলের সামনে এই সকল বিভ্রান্তি কিছু কিছু দূর করার চেষ্টা করতে চাই। আমি যা কিছু আপনাদেরকে বলবো তা ঐতিহাসিক দলিলের ভিত্তিতে বলতে চাই। আমার নিজের কোনো কথা আমি বলবো না, আমি ঐতিহাসিক দলিলের ভিত্তিতে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করতে চাই। সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বাংলাদেশি যারা আছেন এই দেশে, তারা দেখেছেন, দেশের মানুষ অবশ্যই দেখেছেন যে গত 25শে মার্চ তারিখে যুক্তরাজ্য বিএনপি একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং বাংলাদেশের সত্যিকারভাবে স্বাধীনতার, বাংলাদেশ যে ইন্ডিপেন্ডেন্ট 26শে মার্চ থেকে বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, এই কথাটি বিশ্ববাসী, সমগ্র দেশবাসী সহ বিশ্ববাসীর সামনে এটি তুলে ধরেছিলেন, প্রকাশ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটি এই মঞ্চে উপস্থিত একজন বক্তা আমাদের এই বক্তব্য যখন শুরু হয়, অনুষ্ঠানের শুরুতে বলে গেছেন, উনি নিজের কানে শুনেছেন। আসুন আমরা আবার ফিরে যাই ইতিহাসের পাতায়। আপনারা নিশ্চয়ই খবরের পাতায় দেখেছেন, সেদিন আমার বক্তব্যে আমি অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেন তুলে ধরেছিলাম। কাদের কাছে? সমগ্র দেশবাসীর কাছে। যে বর্তমানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা দাবি করছে তাই যদি হয়ে থাকে, তাহলে 8ই মার্চ, শেখ মুজিবের 7ই মার্চের বক্তৃতার পরে 8ই মার্চ কেন সরকার, স্বাধীন সরকার, বাংলাদেশের সরকার গঠিত হয়নি? এরকম আরও অনেকগুলো প্রশ্ন ছিল। যদি 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করে থাকে, তাহলে 17ই এপ্রিল কেন মুজিব সরকার গঠিত হলো? যদি চট্টগ্রাম প্রায় ঢাকা থেকে 200 মাইল দূরেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা পাঠাতে সক্ষম হয়ে থাকে, তাহলে তার বাড়ি থেকে 6-7 মাইল দূরে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেখানে প্রায় 100 খানেকের মতন বিদেশি সাংবাদিক বসেছিল দেশের তৎকালীন খবর কভার করার জন্য, দেশি বিদেশি প্রায় 100 খানেক সাংবাদিক, তাদের কাছে একটি ছোট্ট কাগজে লিখে কেন পাঠাতে পারেনি গ্রেফতার হওয়ার আগে যে সে দেশকে স্বাধীন করলো? আপনারা দেখেছেন আমার সেই বক্তব্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে শেখ হাসিনা বলেন এবং তার দলের অন্যান্য নেতৃবৃন্দ বা যারা আছে, প্রত্যেকে কোন ভাষায় কথা বলেছে। তারা কিন্তু কেউ একটি প্রশ্নের উত্তরও কিন্তু দেয়নি। কোনো প্রশ্নের উত্তর, যতগুলো প্রশ্ন করা হয়েছিল কোনো প্রশ্নের উত্তর কিন্তু তারা দেয়নি। বরং তারা কিভাবে কথা বলেছে? তারা বলেছে যে যারা যারা আমার এই কথাটির সাথে সাথে, পত্রিকায় আমরা সবাই দেখেছি যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলেছেন, বিএনপির আরও নেতৃবৃন্দ এই কথা বলেছেন। বিএনপির বাইরে যারা আছেন, দল করেন না কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করেন, এ ধরনের বহু গুণী মানুষ এই কথাগুলি বলেছেন। আমরা কি দেখলাম? দেখলাম যে আওয়ামী লীগ কীভাবে রিয়্যাক্ট করলো এই কথার। তারা গণতন্ত্রের ভাষায় রিয়্যাক্ট করেনি। সুধীবৃন্দ, আপনারা এখানে বহু মানুষ আজকে উপস্থিত আছেন যারা এই দেশে বহু বছর যাবৎ আছেন।
10, 15, 20 তারও অধিক সময় ধরে, বছরের অধিক সময় ধরে এই দেশে বসবাস করছেন। এই দেশের গণতন্ত্রের সাথে আপনারা পরিচিত। কাজেই আপনাদের জন্য, আপনারা যদি শেখ হাসিনা এবং তার দলীয় নেতৃবৃন্দের সেই রিয়াক্টিভ বক্তব্যগুলো যদি দেখে থাকেন পত্রপত্রিকায়, আপনাদের জন্য যাচাই করতে মোটেও কষ্ট হবে না যে তারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেছে নাকি অগণতান্ত্রিক ভাষায় কথা বলেছে। এবং শুধু আপনাদের জন্যই নয়, আজকে বাংলাদেশের মানুষের কাছেও পরিষ্কার হয়ে গেছে যে তারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেনি। আমি তাদের কাছে কতগুলো প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তাদের একজন নেতৃবৃন্দ, একজন নেতা, একটা কর্মীও একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। এতে কি প্রমাণ হলো? এতে প্রমাণ হলো যে আমরা যা বলেছি তাই সঠিক বলেছি। শ্রোতৃবৃন্দ, আওয়ামী লীগের ওয়েবসাইটে বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে 10ই এপ্রিল মুজিবনগরে সরকার গঠন করা হয়েছে। আমি এই বিষয়ে আরও বক্তব্য তুলে ধরব। 10ই এপ্রিল, 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার ফর্মালি আত্মপ্রকাশ করেছিল 17 এপ্রিল। 10ই এপ্রিল তারা একটি ঘোষণাপত্র তৈরি করেছিল, সেখানে এই কথাটি লেখা আছে। এখন এইটার রেফারেন্স ধরে যদি আমরা বলি, এটি কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে আছে। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছে এবং শেখ মুজিবকে রাষ্ট্রপতি করা হয়েছে। ফাইন। তাহলে আপনারাই আবার বলছেন যে 7 তারিখে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আবার আপনারাই বলছেন যে 26 তারিখে শেখ মুজিবের নির্দেশে তাদের কোন নেতৃবৃন্দ স্বাধীনতা ঘোষণা করেছে অথবা শেখ মুজিব করেছে। কিন্তু আপনারাই আবার বলছেন 10ই এপ্রিল। তাহলে 26 তারিখে 10ই এপ্রিল কি ছিল? 26 তারিখ থেকে 10ই এপ্রিল কি ছিল? তাহলে আসেন আমরা ইতিহাসের কিছু দলিলে দেখি। আমরা প্রথমেই শুরু করি, আমাদের এখানে আজকে উপস্থিত যে সকল সুধীবৃন্দ আছেন তার মধ্যে অধিকাংশই আমার বিশ্বাস সিলেট অঞ্চল থেকে আছেন, খুব সম্ভব অন্যান্য অঞ্চলেরও মানুষ আছেন, সিলেট অঞ্চলে আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে বাংলাদেশে যে এখন যে সরকার ব্যবস্থা, তাতে মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে সরকার প্রধানের পরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি যে কে বলতে পারবেন? ফাইন্যান্স মিনিস্টার। ইয়াস। তো আমাদের বাংলাদেশের সিলেট জেলা থেকে বহুদিন যাবতীয় ফাইন্যান্স মিনিস্টার নিযুক্ত হয়ে আসছে প্রায় প্রতিটি সরকারে। ভবিষ্যতে আমি বলতে পারবো না ভবিষ্যতে কোন জেলা থেকে হয়। তো এখন বর্তমানেও এই অবৈধ সরকার, শেখ হাসিনার অবৈধ সরকারের একজন অবৈধভাবে নির্বাচিত একজন ফাইন্যান্স মিনিস্টার আছে। সরি, ওয়েল, আচ্ছা, রাবিশি বলেন আর ভোগাজি বলেন। এই ভদ্রলোক 27 কি 28 তারিখে, আমি 25 তারিখে যে বক্তব্য রেখেছিলাম, 27 কি 28 তারিখে ওই বক্তব্যের রিয়াকশনে উনি একটি পত্রিকা আমি দেখলাম, উনি বলেছেন যে কারো ঘোষণা টোষণায় কোনো স্বাধীনতা আসেনি, এরকম একটি কথা উনি বলেছেন। শহীদ জিয়াকে কটাক্ষ করে উনি এরকম কথা বলেছেন। উনি একটি বই লিখেছেন, বইটি হচ্ছে বাংলাদেশ এমার্জেন্সি অফ এ নেশন, রিটেন বাই A.M.A. মোহিত। এই বইটির 143 নম্বর পাতায় উনি লিখেছেন, মেজর জিয়াউর রহমান উইদিন ব্র্যাকেট later President of Bangladesh, bracket close, was the first to announce the independence of Bangladesh. একই বইয়ের 227 নম্বর পেজে এই ভদ্রলোক আরেকটি লাইন লিখেছেন, The next evening, Major Zia announced the formitica of a provincial government under his and solicited the support of the world
in the liberation of Bangladesh. সুধীবৃন্দ, তাহলে কি বর্তমানে অবৈধভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের অবৈধ অর্থমন্ত্রী কি স্বীকার করে নিলেন না বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এবং কে স্বাধীনতার ঘোষণা করেছেন? আওয়ামী লীগেরই আরেকজন এমপি, তারও একটি লেখা বই আছে। সে শুধু আওয়ামী লীগের এমপি ছিল না, পরবর্তীতে একসময় দেশ স্বাধীনের পরে শেখ মুজিব যখন সরকার পরিচালনা করেন, সেই সময় সেই ভদ্রলোককে শেখ মুজিব সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেছিলেন এবং পরবর্তীকালে শেখ হাসিনা নমিনেশন দিয়ে তাকে এমপিও নির্বাচিত করিয়ে এনেছিলেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে রিটায়ার্ড মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। উনি একটি বই লিখেছেন। উনিও একজন মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষভাবে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে হয়তো উনি বিশ্বাস করেন, তবে উনি একজন মুক্তিযোদ্ধা। তো স্বাভাবিক, আওয়ামী লীগের রাজনীতিতে যেহেতু উনি বিশ্বাস করেন, স্বাভাবিকভাবেই উনি যেটাই বলবেন কিছুটা আওয়ামী লীগের রাজনীতি রক্ষা করেই বলার চেষ্টা করবেন। তারপরেও সত্যকে উনিও ঢাকতে পারেননি, কিছুটা হলে উনার বিবেকে লেগেছে। তো উনার বাংলাদেশ অ্যাট ওয়ার যে বইটি উনি লিখেছেন, সেই বইয়ের 44 নম্বর পেজ, জিয়াজ ডিক্লারেশন, একটি প্যারাই আছে। তো আমরা তার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 17 winds of East Pakistan Rifles from Kaptai on their way to join Rafiq in the city was intercepted by Zia at 1800 hours on March 26. They were then incorporated within his force. All the troops then took an oath of allegiance to Bangladesh. The oath was administered by Zia at 1600 hours on March 26. Thereafter, he distributed 350 soldiers of East Bengal Regiment and about 200 troops of East Pakistan Rifles to various task forces under command of an officer each. These task forces were meant for the city. The whole city of Chittagong was divided into various sectors, and each sector was given to a task force. After having made these arrangements, Zia made his first announcement on the radio on March 26. In this announcement, apart from saying that they were fighting against Pakistani army, he also declared himself as the head of the state. সুধীবৃন্দ, এটি হচ্ছে 26শে মার্চের ঘটনা বলেছেন জনাব শফিউল্লাহ, যে 26শে মার্চ শহীদ জিয়া অ্যানাউন্সমেন্ট করেছেন স্বাধীনতার, নিজেকে প্রথম বা সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে। আওয়ামী লীগের ওয়েবসাইটে 10ই এপ্রিল ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে ধরে নেওয়া হলো 26শে মার্চ থেকে শেখ মুজিব রাষ্ট্রপ্রধান। ধরে নেওয়া এবং বাস্তবতা, সুধীবৃন্দ, আপনাদেরকে বিটুইন দি লাইন্স বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আরেকটি রেফারেন্স, আমার বক্তব্য হয়তো ঠিক রাজনীতিবিদদের মতন মনে হচ্ছে, হয়তো স্কুল টিচারদের মতন মনে হচ্ছে, বোরিং লাগতে পারে হয়তো, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট সত্য যে অনেক মুরব্বী বলে থাকেন, আমাদের দেশেও একটি কথা আছে যে সত্য একটু কড়া লাগে শুনতে। তো সত্য শুনতেও একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে। বর্তমানে বাংলাদেশে যে অবৈধ সরকার আছে, তাদের সাথে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্রের খুবই গাঢ় সম্পর্ক, সেটা কূটনীতিক বলেন, রাজনীতিক বলেন, নেম এনিথিং, তাদের সাথে সম্পর্ক খুব গাঢ়।
তো সেই ভারত সরকারের একটি ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, তার নাম হচ্ছে ভারত রক্ষক, www.bharat-rakhok.com। এই ভারত রক্ষকের 93 নম্বর পাতা, পেজ নাম্বার 93, এখানে কি লেখা আছে আমরা একটু দেখি। আমি আপনাদেরকে এমন কোনো কোটেশন দিচ্ছি না যাতে প্রতিপক্ষ বলে আরে ওই ভদ্রলোক তো আপনাদের রাজনীতিতে বিশ্বাস করে, আমি সেইখানে যাচ্ছি না। আমি এমন জায়গা থেকে আপনাদেরকে সত্যগুলা তুলে ধরা কোটেশন দিচ্ছি যাদের সাথে আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক অথবা তাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব ভালো। আসুন আমরা দেখি ভারত সরকারের ওয়েবসাইট ভারত রক্ষকের 93 নম্বর পাতায় কি লিখিত আছে। The beginning of the history of an independent and sovereign Bangladesh was made when Major Zia Rahman, an officer of the 8th Battalion of EBR at Chittagong on 26th March, shortly after the military crackdown, made an electrifying broadcast on Shadhin Bangla Betar Kendro, announcing the establishment of an independent Bangladesh. He said, I, Major Zia, hereby declare that Independent People's Republic of Bangladesh has been established. I have taken the command as the temporary head of Republic. সুধীবৃন্দ, 25 তারিখের বক্তব্যের পরে আওয়ামী লীগ অনেক নেতৃবৃন্দ বলেছিল যে কোথায় শহীদ জিয়া তো কখনো ডিমান্ড করেননি বা নিজে কখনো বলেননি। আপনারা নিশ্চয়ই এই নিউজটা দেখেছেন, তাদের বক্তব্য পড়েছেন। ভারত রক্ষক এই ওয়েবসাইটে প্রমাণ হয়ে গেল শহীদ জিয়া নিজে সেদিনই বলেছিলেন যেদিন ঘোষণা দিয়েছিলেন। এখন সুধীবৃন্দ, আপনাদেরকে আমি একটি বিষয় বলতে চাই। কি সেই বিষয়টি? বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা ওই দিন তার রিয়াকশনে বলেছিলেন যে 400 টাকার মেজর কোনো স্বাধীনতার ঘোষণা করেনি। আমি মনে করি এই কথাটি বলে শেখ হাসিনা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে প্রচণ্ডভাবে অপমান করেছেন। আমরা তখন হয়তো ছোট ছিলাম, আমরা বইয়ের পাতায় পড়েছি, ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু যারা সেদিন সচক্ষে দেখেছেন যুদ্ধ, যারা যে সেদিন প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা সেদিন দেখেছেন সেই 400 টাকার মেজর, 200 টাকার ক্যাপ্টেন, 100 টাকার সিপাই, 50 টাকার ক্ষেত খামারের মজুর বা কামলা, তারাই সেদিন একবেলা খেয়ে আধাবেলা খেয়ে লুঙ্গি পরে সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। সেদিন তারাই যুদ্ধের ডাক দিয়েছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছিল, তারা সেদিন নিরাপদে কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের সেদিনকার 7.5 কোটি মানুষ দায়িত্ব দিয়েছিল আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্সের ব্রোকার শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য, স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু সেটি বুঝতে বা করতে শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন। শেখ মুজিব কিভাবে ব্যর্থ হয়েছিলেন সুধীবৃন্দ, আসুন আমরা তার নিজের মুখে আমরা শুনি যে শেখ মুজিব, আমি ওই দিন একটি কথা বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়নি, কোনোদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়নি। আজকে আমি আবারও কথাটি বলছি এবং এটার সাথে আমি যোগ করতে চাচ্ছি যে শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের ঘোষণা দিবে এমন কথা শেখ মুজিব নিজে কোনোদিন চিন্তাও করে নাই। কারণ সেদিন আমি বলেছিলাম যে শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণাই করত, তাহলে কেন সে
ইয়াহিয়া খানের সাথে ইন্টারকনে পরপর 5 দিন মিটিং করলো, কারণ স্বাধীন দেশের একজন নেতার অন্য একটি দেশের নেতার সাথে এভাবে দর কষাকষি করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কাজেই আজকে আসুন আমরা দেখি শেখ মুজিব নিজেই কিভাবে চায়নি বাংলাদেশের স্বাধীনতা, অর্থাৎ সে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা বলতেই চায়নি। আপনারা যদি স্ক্রিনের দিকে একটু দেখেন এবং ভালো করে nobody can stop it. Autonomy of East Pakistan. Nobody can stop it. Autonomy? Oh, definitely. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. থ্যাংক ইউ স্যার। সুধীবৃন্দ, আপনারা কি আরেকবার দেখতে চান? Are you sure to win this cause? Oh, nobody can stop it. Autonomy of East Pakistan. Nobody can stop it. Autonomy? Oh, definitely. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. সুধীবৃন্দ, এই যে ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটি, এটি ফ্রেঞ্চ টিভি এই সাক্ষাৎকারটি নিয়েছিল শেখ মুজিবের। এটি শেখ মুজিব যখন 25শে মার্চ রাত্রে গ্রেফতার হলো পাকিস্তানিদের হাতে, তখন 26শে মার্চ 1971 সালে তারা এটি প্রকাশ করে এই ভিডিওটি। এই ভিডিওটাতে আমরা কি দেখলাম? শেখ মুজিবের নিজের ভাষায়, নিজের গলায়, ও অটোনমি, নোবডি ক্যান স্টপ মাই অটোনমি। তার মানে অল হিজ লাইফ হি ফট ফর অটোনমি। যেই 6 দফা সে বলেছিল, সেই 6 দফার কথা সেই বলল যে তার 6 দফা কেউ বন্ধ করতে পারবে না। আপনারা নিজের কানেই শুনলেন যে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, সে বলছে আমি একটি স্বাধীন মানুষের মতন বাঁচতে চাই। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে তাহলে কি তুমি ইন্ডিপেন্ডেন্স বলছো? সে কি উত্তর দিল? দ্যাট আই ডোন্ট মিন। অর্থাৎ সে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশ, এটি উনি মিন করেন নাই। আসুন এরপরে আমি আপনাদের কাছে আরেকটি বই থেকে কিছু কথোপকথন আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই। বইটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্বাপর। এই বইটি কিছুদিন আগে প্রথমা প্রকাশনা, এটা বোধহয় প্রথম আলোর কিছু একটা হবে, তারা এটি পাবলিশ করেছে। বইটি 2013 সালে, আমার কাছে যেই সংখ্যাটি আছে এটি প্রকাশিত হয়েছে 2013 সালে, বোধহয় রিপ্রিন্ট হয়েছে 2011 বা 12-তে তারা প্রথম এটি প্রিন্ট করে। আচ্ছা, এই বইতে 3 জন মানুষের টোটাল কথোপকথন আছে। আচ্ছা, এই 3 জন মানুষ কে কে, তাদের খুব সংক্ষিপ্ত একটা পরিচয় আগে আপনাদের কাছে আমি উপস্থাপন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে এবং আপনাদেরকে আমার জন্য বোঝাতে খুব ইজি হবে। বইটিতে কথোপকথন করেছেন 3 জন ব্যক্তি, মানে আপনারা যেরকম টেবিলে বসে আছেন, সব রাউন্ড টেবিলে বসে আছেন, 3 জন ব্যক্তি হয়তো এরকম বসেছেন একটা টেবিলে বসে। 3 জনই মুক্তিযুদ্ধের সময় প্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সময় জড়িত ছিলেন 1971 সালে। তো এক একজন এক এক সময় কথা বলেছেন এবং সেই কথোপকথন নিয়ে এই বইটি রচিত হয়েছে। কোন সেই 3 ব্যক্তি? একজন হচ্ছেন এ.কে. খন্দকার। এ.কে. খন্দকার হচ্ছে শেখ হাসিনার ক্যাবিনেটে সে মিনিস্টার ছিল, প্ল্যানিং মিনিস্টার, এবং একই সাথে এমপিও ছিল। শুধু তাই নয়, এ.কে. খন্দকার হচ্ছেন শেখ মুজিব যখন সরকার পরিচালনা করেছিলেন দেশ স্বাধীনের পরে, তারপরে উনি ছিলেন প্রথম এয়ার চিফ ছিলেন, বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন। আচ্ছা, এরপরে আরেক ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন জনাব মাইদুল হাসান। জনাব মাইদুল হাসান মুক্তিযুদ্ধ ভিত্তিক বই মূলধারা 71-এর লেখক ছিলেন। তিনি জনাব তাজউদ্দিন আহমেদের মুজিবনগরের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তার একান্ত সচিব ছিলেন এবং নিত্য সহচর ছিলেন। অবশ্যই তাজউদ্দিন আহমেদ এমন ব্যক্তিকেই তার প্রাইভেট সেক্রেটারি বানাবেন বা তার সাথে থাকবেন যে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে, তাই নয় কি? আচ্ছা,
ডেফিনেটলি একে খন্দকার, যার কথা বললাম, প্রথমে এয়ার চিফ থাকলেও ডেফিনেটলি তার নিশ্চয়ই রাজনৈতিক বিশ্বাস আওয়ামী লীগের আদর্শে, নাহলে তো আর হাসিনা তাকে মন্ত্রীও বানায় না, এমপি নমিনেশনে দেয় না। আর আরেক ভদ্রলোক ছিলেন এসআর মির্জা, উনি পাকিস্তান এয়ারফোর্সে কর্মরত ছিলেন, রিটায়ার্ড এক্স উইং কমান্ডার মির্জা এসআর মির্জা। উনিও মুজিবনগর সরকারের সময় পরিচালক ছিলেন মুক্তিযুদ্ধকালীন ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি ডিপার্টমেন্টের দায়িত্বে উনি ছিলেন। ডেফিনেটলি সেও যদি একটু আওয়ামী লীগ ঘরানার লোক না হয়ে থাকে, তাকে তো আর মুজিবনগরে তারা কাজ দেবে না। আচ্ছা, এখন জনাব মাইদুল হাসান সাহেব, উনি বইটির এক জায়গায় বলছেন, বইটির 27 নম্বর পেজে উনি এক জায়গায় বলছেন, আমি পড়ে যাচ্ছি সুধীবৃন্দ, আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন। 25শে মার্চ সন্ধ্যাবেলা প্রেসিডেন্ট ইয়াইয়া খান যখন চলে যান এদেশ থেকে, তখন একটা চরম সংকটপূর্ণ অবস্থার মতন হয়। সবাই ভাবতে থাকেন, তাহলে এখন করণীয় কি? এই সময় তাজউদ্দিন আহমেদ সহ আরও কিছু নেতা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, অর্থাৎ শেখ মুজিবের বাড়িতে সমবেত ছিলেন। সেখানে এক ফাঁকে তাজউদ্দিন আহমেদ একটি টেপ রেকর্ডার এবং একটা ছোট্ট খসড়া ঘোষণা শেখ সাহেবকে দিয়ে সেটা তাকে পড়তে বলেন। এ ঘটনা তাজউদ্দিন আহমেদের কাছ থেকে আমার শোনা। মুক্তিযুদ্ধের পরপরই আমি যখন মুক্তিযুদ্ধ বিষয় তথ্য সংগ্রহ করছি, তখন তাজউদ্দিন আহমেদকে এ ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম। ঘোষণাটা তাজউদ্দিন আহমেদের নিজের লেখা ছিল। লেখাটা ছিল এমন: পাকিস্তানি সেনারা আমাদের আক্রমণ করেছে অতর্কিতভাবে, তারা সর্বত্র দমন নীতি শুরু করেছে। এ অবস্থায় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে। এই খসড়া ঘোষণাটা শেখ মুজিবুর রহমানকে দেওয়ার পরে সেটা তিনি পড়লেন, কিন্তু তিনি এ বিষয়ে কিছু বললেন না, নিরুত্তর রইলেন, অনেকটা এড়িয়ে গেলেন। এগুলা কিন্তু সব তাজউদ্দিনের ভাষায় এখানে বলা হয়েছে। তাজউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী তিনি যখন তাকে বললেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কেননা কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেফতার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে। এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো, যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে। শেখ সাহেব তখন উত্তর দিয়েছিলেন, সুধীবৃন্দ, আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন আমি জানি, কিন্তু এই কথাটায় আপনাদের আরেকটু মনোযোগ দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। শেখ সাহেব তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে একটি দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে। এই কথার পিঠে তাজউদ্দিন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে রাত সম্ভবত 9টার পর 32 নম্বর ছেড়ে চলে যান। সুধীবৃন্দ, তাজউদ্দিনের আহমেদের এই কথাটি অথবা মাইদুল হোসেন যা বলেছেন এই বইয়ে তাজউদ্দিন আহমেদকে কোট করে, এবং আপনারা একটু আগে ভিডিওতে যা দেখলেন, তার সাথে কি আমরা সামঞ্জস্য পাচ্ছি? আমরা যদি তার সাথে সামঞ্জস্য সুধীবৃন্দ পেয়েই থাকি, তাহলে এবং অন্য যেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে, তাহলে কি আজকে এই কটি কথা থেকেই পরিষ্কার হয়ে দাঁড়ায় যে ইট ইজ নট শেখ মুজিবুর রহমান বাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সত্যিকার অর্থে, ঘোষক অর্থে নয় কিন্তু স্বাধীনতা ডিক্লারেশন অর্থে আনুষ্ঠানিক স্বাধীনভাবে বাংলাদেশকে ঘোষণা করার দায়িত্ব কাঁধে নিয়ে যিনি ঘোষণা করেছিলেন, যিনি সেদিন 7 কোটি বাংলাদেশের মানুষের সত্যিকার মনোভাব বুঝতে পেরেছিলেন, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নট শেখ মুজিবুর রহমান। আসুন আপনাদেরকে আরেকটি ছোট্ট বিষয় আমি উপস্থাপন করতে চাই আপনাদের সামনে, সেটি হচ্ছে কি, বক্তব্যের শুরুতেই যেটি আমি বলেছিলাম একটি কথা,
যে আওয়ামী লীগের ওয়েবসাইট দিয়ে 10ই এপ্রিল কোট করে তারা ওয়েবসাইটে যেটি বলেছে, কি ছিল এই কথাটা? আমরা যদি ঠিক ঘোষণাপত্র অনুযায়ী কথাটা আমরা পড়ি তাহলে কি ছিল আসেন দেখি। সেখানে লেখা ছিল অনেকগুলো লেখা, ঘোষণাপত্র তো বড় হবে, অনেকগুলো লেখা। আমি এক্স্যাক্ট একটা জায়গার মধ্যে, একটু প্রিসাইসলি আমি একটা জায়গার মধ্যে চলে আসছি। কি সেটি? এত দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত করিতেছি যে সংবিধান, এটি কিন্তু 10 এপ্রিল, তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি, যুদ্ধ শুরু হয়ে গেছে। মুজিবনগর যে সরকার, তারা এই খসড়াটি রেডি করেছে। তখনও একটি খসড়া, এটি একটি স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধান তখনও রচিত হয়নি। সেজন্য তারা এইভাবে কথাগুলো বলছে, এত দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত করিতেছি যে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি থাকিবেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, কি বলেছে? সংবিধান রচিত না হওয়া পর্যন্ত। আচ্ছা, এইটি হচ্ছে 10ই এপ্রিল 1971 সাল। শেখ মুজিবুর রহমান 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে আসলেন। 12ই জানুয়ারি উনি সরকারের একটি পদ গ্রহণ করলেন। আপনাদের কি মনে আছে উনি কি পদ গ্রহণ করেছিলেন? জি, আচ্ছা। এখন আমরা যদি এই ঘোষণাটা বা এই খসড়াটা, যেটি মুজিবনগর সরকারই খসড়াটি তৈরি করেছিল, ওখানে কি আছে? সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিব প্রেসিডেন্ট, তাজউদ্দিন ভাইস প্রেসিডেন্ট, সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট থাকিবেন বলা আছে। শেখ মুজিব প্রেসিডেন্ট, সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট থাকবেন সংবিধান গঠিত না হওয়া পর্যন্ত। শেখ মুজিব আসলেন 10 তারিখে, 12 তারিখে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। দেশে কোনো সংবিধান নেই। সুধীবৃন্দ, আমরা কি বলতে পারি না শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি? শেখ মুজিব প্রমাণের ভিত্তিতে, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা বলতে গেলে হয়তো চানইনি। আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন? 72 সালে শেখ মুজিব এসে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আজকে তার কন্যা যেভাবে অবৈধভাবে নির্বাচিত, শেখ মুজিবও সেদিন অবৈধভাবে জোর করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, যেভাবে আজকে শেখ হাসিনা জোর করে দেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। এরপরে আরেকটি কথা বলতে চাই আমি আপনাদের সামনে। শেখ মুজিবনগরের খসড়ার ঘোষণা এবং বাংলাদেশের সংবিধানের প্রেক্ষাপটে বিচার করলে অবৈধ হয়ে যায় সে। আরও কিভাবে অবৈধ হয় দেখুন। আমার হাতে একটি ফটোকপি আছে। এই ফটোকপিটি হচ্ছে, বাংলাদেশে একটি সাপ্তাহিক ম্যাগাজিন আছে, ম্যাগাজিনটার নামই হচ্ছে সাপ্তাহিক। ম্যাগাজিনটার নামই হচ্ছে সাপ্তাহিক। এই সাপ্তাহিক ম্যাগাজিনের একটি সংখ্যাটি হচ্ছে 28শে অক্টোবর 2010। 28শে অক্টোবর 2010। এখানে ডক্টর কামাল হোসেন, যেই কামাল হোসেন শেখ মুজিবের সাথে ওই কয় মাস পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। এই কামাল হোসেন শেখ সাহেব ফিরে আসার সময় একই ফ্লাইটে বাংলাদেশে শেখ সাহেবের সাথে গিয়েছিলেন। এই কামাল হোসেন পরবর্তীতে ফরেন মিনিস্টারও ছিল। এই কামাল হোসেনের নিজের মুখের সাক্ষাৎকার। কি সেই সাক্ষাৎকারটা? দেশে ফেরার জন্য উনি বলছেন, ডক্টর কামাল হোসেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাপ্তাহিক 2010-এর 28শে অক্টোবর, ডক্টর কামাল হোসেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশে ফেরার জন্য মুজিব ও কামাল হোসেন পাকিস্তানি পাসপোর্ট তৈরি করেছিলেন 1972 সালের জানুয়ারি মাসে। ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলছেন যে উনি এবং শেখ মুজিব, আপনারা যদি এই সংখ্যাটি জোগাড় করতে পারেন, আমরা এটি
যেই ওয়েবসাইটটি আছে এখানে, এই ওয়েবসাইটে আমরা পুরা সাক্ষাৎকারটি দিয়ে দেবো, ওর থেকে আপনারা পড়ে নিতে পারবেন, ঘোষণা26.com এই ওয়েবসাইট থেকে। এই সাক্ষাৎকারের মধ্যে ডক্টর কামাল বলছেন, জেলখানায় অথরিটি আসলো, তাদেরকে বলল যে আমরা তো লন্ডন হয়ে বাংলাদেশে যাব, যেহেতু তখন পাকিস্তানি কোনো এয়ারক্রাফট ইন্ডিয়ান টেরিটরির উপর দিয়ে আসতে পারবে না, সেই জন্য তারা একবার চিন্তা করলো যে ইউএনের এয়ারক্রাফটে যাবে তারা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ইউএনের এয়ারক্রাফটে যাবে। তারপরে বোধহয় ডিসিশন চেঞ্জ করলো, কিন্তু এখন কোন ডকুমেন্ট নিয়ে যাবে আমি বুঝলাম না। একজন ব্যক্তি যার নামে এত বছর বলা হলো যে স্বাধীনতার ঘোষণা করেছে, সে যে ছোটবেলা থেকে বলে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখত, সেই ব্যক্তি ইউএনের এয়ারক্রাফটে বাংলাদেশ আসার কথা চিন্তা করতে পারলো, কিন্তু ইউএনের ট্রাভেল ডকুমেন্ট না নিয়ে সে পাকিস্তানি ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে আসলো। সে স্বাধীন বাংলাদেশে আসলো পাকিস্তানি ডকুমেন্ট নিয়ে, সে স্বাধীন বাংলাদেশে এসে অবৈধভাবে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো পাকিস্তানের নাগরিক রূপে। সুধীবৃন্দ, এই সবগুলো তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার বক্তব্য কি আমি কিছু বলছি না, বিচারের ভার, বিচারের দায়িত্ব আপনারা সহ সমগ্র বাংলাদেশের মানুষের উপরে। আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন নেতৃবৃন্দ, আমরা শেখ হাসিনার কণ্ঠে প্রায় বিভিন্ন বক্তব্যটায় শুনে থাকি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আমাদের দলের প্রধান দুই নেতা নেত্রী ওনারা বলে, এবং আমাদের দল আমরা বলে রাজাকারকে প্রতিষ্ঠিত করেছি, আমরা বলে রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছি তাদেরকে মন্ত্রী বানিয়ে। এরকম অভিযুক্ত তারা করে থাকে শেখ হাসিনা করে, তার সাথে তার দলের অন্য নেতৃবৃন্দ করে। মৌলানা নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে 1996 সালের নির্বাচনে জয়ী হয় জামালপুর থেকে। জামালপুর থেকে মৌলানা নুরুল ইসলাম, মৌলানা নুরুল ইসলাম 1971 সালে জামালপুর সরিষাবাড়ি এলাকার রাজাকার কমান্ডার ছিলেন তিনি। শেখ হাসিনা কিন্তু তাকে শুধু নমিনেশনই দেয়নি, নমিনেশন পাওয়ার পরে সে নির্বাচিত হলো এবং তাকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ হাসিনা বানিয়েছিল। আচ্ছা আসেন, তার নেতৃত্বে রাজাকাররা ওই এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী সকল কর্মকাণ্ড পরিচালনা করত। এই যে নুরুল ইসলামের নেতৃত্বে দৃশ্যপট 71 একটি বই আছে, 21 শতকের রাজনীতি ও আওয়ামী লীগ গ্রন্থ। এই বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় যদি আপনারা যান, এই রাজাকার সম্পর্কে সকল তথ্য আপনারা পাবেন। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগই প্রথম যারা একজন তালিকাভুক্ত, শেখ মুজিবের সময় যে রাজাকারদের তালিকা করা হয়েছিল এবং যেই কজনের বিচার হয়েছিল, এই নুরুল ইসলাম হচ্ছে ওয়াজ ওয়ান অফ দেম, যার বিরুদ্ধে সত্যিকারভাবে রাজাকার আইনে সত্যিকারভাবে রাজাকার হিসাবে মানে অফিসিয়ালি যার বিরুদ্ধে এলিগেশনস আছে, কেসেস আছে এবং বিচার হয়েছিল। যতটুকু মানে 18 মাস সে বোধহয় জেলেও ছিল। আচ্ছা, শেখ হাসিনার বাপ যাকে রাজাকার বলল, শেখ হাসিনার বাপ যাকে শেখ মুজিবুর রহমান যাকে রাজাকারের আইনে বিচার করলো, 18 মাস জেল খাটলো, তাকে শেখ হাসিনা মন্ত্রী করলো, তাকে শেখ হাসিনা এমপি বানালো। আমরা ওই বিতর্কে যেতে চাই না, তবে এটা হচ্ছে স্বাভাবিক সেন্সের ব্যাপার বা ইতিহাসের ব্যাপার বা তথ্যের ব্যাপার। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেননি, বিএনপি করার প্রশ্নই আসে না।
কত কন্ট্রোভার্সিয়াল কাজ এবং কত কন্ট্রোভার্সিয়াল কথা শেখ মুজিব করেছে, শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করেছে। এটি বিচার ইতিহাস ইনশাল্লাহ করবে। আসেন, শুধু এটিই নয়, রাজাকারের বংশবিস্তার যদি আমরা দেখি, এত রাজাকার নিয়ে কথা হয়, রাজাকারের বংশবিস্তারও যদি হয়, সেটি দেখেন শেখ হাসিনার ফ্যামিলি বা তার দলের মধ্যে থেকেই হচ্ছে। কিভাবে? ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ইনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন। দৃশ্যপট ৭১, ২১ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ, এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। এটি আমাদের কথা না, এটি একটি বইয়ের রেফারেন্স শুদ্ধ দেওয়া আছে। নুরুল ইসলাম ওরফে নুরু রাজাকার, তিনি শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেনের পিতা নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। ২০১২ সালের ২১শে এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতারা হাসিনার সাথে বৈঠক করেন। এ সময় তারা এলাকার কুখ্যাত নুরা রাজাকারের ছেলে শেখ হাসিনার রাজাকার বেয়াই মোশাররফের প্রসঙ্গটি তোলেন। তখন শেখ হাসিনা বলেন, ফরিদপুরের রাজাকারের তালিকায় ১৪ নম্বরে, খেয়াল করবেন ফরিদপুরের শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ, ফরিদপুরের রাজাকারের তালিকায় ১৪ নম্বরে নুরু মিয়ার নাম থাকলেও তিনি যুদ্ধ অপরাধী ছিলেন না। নুরু মিয়ার অপকর্মের খতিয়ান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ব্যক্তির অবস্থান বইয়ে বিস্তারিতভাবে তুলে ধরা আছে। আপনারা যদি, আমি যেহেতু বড় করতে চাই না, সেই জন্য আমি আর বিস্তারিতগুলো আনলাম না, আপনারা নিশ্চয়ই উৎসাহ ভরে এই তথ্যগুলি পড়বেন, জানবেন এবং মানুষকে জানাবেন, আমি অনুরোধ করব। আজকে আমার এখানে আসার, আপনাদের সাথে মিলিত হওয়ার কয়েকটি উদ্দেশ্য ছিল। তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে যে, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকাও দেখেছেন, পড়েছেন, জেনেছেন হয়তো মানুষের মুখে মুখে, যে গত রমজান মাসে বিএনপির ইফতার পার্টিতে আমি দেশ এবং দেশের মানুষ সম্পর্কে কিছু বলেছিলাম। আজকে এখানে অনেক বক্তা সেরকম কিছু জানতে চেয়েছেন। দেশ এবং দেশের মানুষের সম্পর্কে ডেফিনেটলি আমার এবং আমার দলের পরিকল্পনা আছে, কিন্তু শুধুবৃন্দ একই সাথে আরেকটি উদ্দেশ্য ছিল আজকে এখানে আসার, যে আপনাদের সাথে পরিচিত হওয়ার। বিকজ যখন ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ আসবে, এই কমিউনিটির মধ্যে অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা বাংলাদেশি, যারা দেশের জন্য অবদান রাখতে সক্ষম হবেন। এবং আমার দৃষ্টিতে আজকে বক্তাদের মাঝেই কয়েকজনকে আমি আজকে পেয়েছি। আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন সুযোগ আসবে তাদেরকে আমরা কাজে লাগাবো। তবে সুধীবৃন্দ, আজকে মেইন যে আমার উদ্দেশ্যটা ছিল, আমি আগেই বলেছি সুধীবৃন্দ, যে আপনারা সমাজের বিবেকের মতন, আপনারা যারা আজকে এখানে এসছেন আমন্ত্রিত হয়ে, আপনারা সমাজের বিবেকের মতন, আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের ভাবনা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সহায়ক করে। আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের ভাবনা সমাজকে দিক নির্দেশনা দেয়। সুধীবৃন্দ, আজকে আমি যেই তথ্য উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এইগুলো যুক্তির ভিত্তিতে, এগুলির ইতিহাসের ভিত্তিতে, ঐতিহাসিক দলিলের ভিত্তিতে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করেছি। সুধীবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই তথ্যগুলো শুধু নিজেদের মধ্যে রাখবেন না, এই তথ্যগুলো আপনারা দেশ এবং জাতির স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে সকলের কাছে তুলে ধরবেন। একই সাথে আজকে এখানে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতা কর্মী উপস্থিত আছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আজকে সত্য জানতে পেরেছেন। আপনারা যেহেতু আজকে সত্য জানতে পেরেছেন, আপনাদেরকে এই জিনিসটি বিশ্বাস করতে হবে। কি সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন আপনাদের অহংকার করার মতন বিষয়, আপনাদের গর্ব করার মতন বিষয়, আপনাদের আদর্শ হিসাবে ধারণ করার মতন বিষয়। কাজেই আপনারা আপনাদের পক্ষে, আপনাদের লিমিটেশনের মধ্যে যতটুকু সম্ভব দেশের সামনে, জাতির সামনে, পরবর্তী প্রজন্মের সামনে আপনারা এই তথ্যগুলি একবার নয় বারবার তুলে ধরে শত্রুপক্ষকে দমন করা এবং
আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরে তাদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। সুধীবৃন্দ, পরিশেষে আমি আপনাদের সকলকে আবারও এখানে আসার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানিয়ে এবং যুক্তরাজ্য বিএনপিকে আমি আপনাদের সাথে মিলিত হবার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আমি আশা রাখি হাসনাত সাহেব তার বক্তব্যে যেটা বলে গেছেন যে শহীদ জিয়া ছোট ছোট গ্রুপে প্রফেশনালদের সাথে বসতেন, তাদের মতামত শুনতেন। আমি চেষ্টা করব যে এইখানে যারা প্রফেশনালস আছেন যুক্তরাজ্যে, যতদিন আমি আছি চেষ্টা করব সময় সময় ছোট ছোট গ্রুপে বসে আপনাদের সাজেশনগুলো নেবার জন্য দেশ এবং জাতির স্বার্থে। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।